মাতৃসদন গাইনো হাসপাতালের প্যাথোলজি ল্যাবের ইউএসজি রুমে বসে রুদ্র ক্রমাগত ঘামছে। এসির মধ্যেও বসে নিজের শরীরের অস্থিরতা আর উত্তাপ কমাতে একেবারেই ব্যর্থ সে। কারণ চোখের সামনে কম্পিউটার স্ক্রিনে এই মুহূর্তে যা সে দেখছে তা সত্যিই অবিশ্বাস্য। দৃশ্যটি দেখে হৃদস্পন্দন মনে হচ্ছে যেন এক্ষুনি থেমে যাবে। শ্বাসটাও আটকে আসছে বারংবার। স্ত্রীরোগ বিশেষজ্ঞ রূপালী চট্টোপাধ্যায় রুদ্রকে উল্লেখ করে বললেন, যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন আপনি, ফিলিংসটা কেমন? তখনও ডক্টর রূপালী তনুশ্রীর ফুলন্ত পেটের উপর সেন্সর দিয়ে চেপে চেপে সোনোগ্রাফি করছেন, আর বাচ্চাদের অবস্থান, গ্রোথ, উচ্চতা, ওজন সব কিছু চেক করছেন। একসময় কাজ শেষ করে নার্সকে রিপোর্টটা নিয়ে আসতে বলে পাশের কেবিনে ঢুকলেন। এরপর রুদ্র তনুকে তুলে আস্তে আস্তে ধরে ডাক্তারের কেবিনে নিয়ে গিয়ে সামনের চেয়ারে বসিয়ে দিল। নিজেও বসলো পাশেরটাতে। ডাক্তার মুখে হাসি রেখেই বললেন, বাচ্চাদের পজিশন, হাইট, ওয়েট, গ্রোথ সবকিছু একদম পারফেক্ট, তবে আপনার স্ত্রী একটু দুর্বল। যাই হোক, ডেলিভারিতে এখনও প্রায় মাস 4 বাকি, তাই বাচ্চাদের জন্য হলেও নিজেকে যত্ন নিতে হবে, ঠিক সময় খাওয়া ঘুম করতে হবে, আর সবচেয়ে বড় কথা চিন্তামুক্ত থাকতে হবে, হাসি খুশি রাখতে হবে নিজেকে। আর এই কাজের সিংহভাগ দায়িত্ব আপনাকেই নিতে হবে মিস্টার সেনগুপ্ত। অবশ্যই। থ্যাংক ইউ ডক্টর। বলেই হাসি মুখে তনুশ্রীকে নিয়ে বাইরে বেরিয়ে এলো রুদ্র। আস্তে ধীরে হেঁটে এসে তনুকে গাড়িতে বসিয়ে দিয়ে চলে গেল হাসপাতালের সামনে থাকা মিষ্টির দোকানে। তনু রুদ্রের হাসি মাখা মুখটি দেখে হৃদয়ে অনাবিল শান্তি অনুভব করলো। তখনই মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা। নদীর পাড়ে যখন দুজন দুজনায় মত্ত তনুর কান্না থামাতে রুদ্র তার শুষ্ক ওষ্ঠচূড়া দিয়ে নিমেষে অসংখ্য আদরে ভরিয়ে দিতে লাগলো তনুকে। তারপর আচমকা অনুভূতির আবেশে, উত্তেজনায় চাপটে একে অপরের ওষ্ঠ যুগল দখল করে নিল। ভালোবাসার উৎপত্তি বিচ্ছুরণে প্রেমের সুনামি আছড়ে পড়ল। অনুরাগ, অভিমান, প্রেমোচ্ছ্বাসের ধাক্কায় হুড়মুড়িয়ে পালালো। ঠিক তখনই পেটের দস্যু দুটো বাবা মায়ের প্রেমে বাধা দিতে জোর কদমে মাঠে নেমে পড়ল। এমন জোরে লাথি মারতে শুরু করলো, মনে হলো এখনই বদমাইশ দুটো পেট ফাটিয়ে বেরিয়ে এলো বলে। ব্যথায় আকস্মাৎ কোকিয়ে উঠল তনু। পেট চেপে ধরে কুচো হয়ে বসে পড়তে চাইল। রুদ্র তনুর এমন অবস্থা দেখে ওর হাত চেপে ধরে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে? ব্যথা করছে কি? চোখ বন্ধ করে মাথা নেড়ে সম্মতি জানালো তনু। রুদ্র দৌড়ে গাড়ি থেকে জলের বোতল এনে তনুকে দিতেই তনু ঢকঢক করে খানিক জল খেলো, কিন্তু তবুও ব্যথা কমলো না। মনে হচ্ছে পেটের চামড়া ফাটিয়েই ফেলবে, এমন ভাবে লাথি মারতে শুরু করে দিয়েছে বদমাস দুটো। তনুর ব্যথায় নীল হয়ে যাওয়া মুখ দেখে বিভ্রান্ত হয়ে পড়ল রুদ্র। বারংবার প্রশ্ন করতে লাগলো, কোথায় ব্যথা করছে তোমার? খুব কষ্ট হচ্ছে? হে ঈশ্বর, এখন আমি কি করব? রুদ্রের ব্যথা তোর চেহারা দেখে তার ডান হাতটি টেনে নিচের পেটের উপর রাখলো তনু। রুদ্রের হাতের স্পর্শ পেতেই বদমাইশ দুটো লাফালাফি ধীরে ধীরে কমে এলো। তনু সামান্য উপশম অনুভব করে চোখ মেলে তাকিয়ে দেখলো রুদ্র হাত দিয়ে নিজের সন্তানের স্পর্শ অনুভব করছে। তনু বুঝতে পারলো তার পেটেরটাও বাবার হাতের স্পর্শ পেতেই ধীরে ধীরে মুভমেন্ট করছে। তখনই রুদ্র তনুর হাত ধরে বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না। আজকে আমার সন্তানকে দেখবো আমি। চাইলেই তো আর তুমি দেখতে পারবে না, এখনো 3.5 মাস অপেক্ষা করতে হবে যে। আমি আজই দেখবো, আর এক্ষুনি। বলেই গাড়ি নিয়ে চলে গেল মাতৃসদন হসপিটালে। বাড়িতে হরেক রকম মিষ্টির ছড়াছড়ি। মানে হলো রুদ্র ডিকি ভর্তি করে যত পেরেছে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া সব বড় বড় প্যাকেট করে গাড়ির দিকে ভরে শ্বশুর বাড়িতে নিয়ে এসে হাজির হয়েছে। আর রুদ্রের পাগলামো দেখে রীতিমতো বাড়িতে হাসির লহর ছুটে যাচ্ছে। তাছাড়া খুশি হবে নাই বা কেন সবাই? একটা নয় বরং দুটো নাতি নাতনি আসছে বাড়িতে। নীলিমা, সরোজিনী দেবী ও সুপ্রিয়া দেবী পারলে তো আনন্দে নেচেই দেন, এমন অবস্থা তাদের। তনুর মামি প্লেটের মধ্যে মিষ্টি সাজিয়ে নতুন বেয়াইদের মুখে ঠুসতে ব্যস্ত। আর পাখি তার মামাকে নিয়ে আনন্দে মাতোয়ারা।
বেচারির সবার আনন্দ, হাসি খুশি মুখ দেখে নিজে নিজে একা একাই হাসছে খিলখিল করে, আর মাঝে মাঝে হাতে তালি দিচ্ছে। কিন্তু কেন সবাই এত আনন্দ করছে সে বেচারির কিছুই বুঝতে পারছে না। সরোজিনী দেবী প্লেটে মিষ্টি সাজিয়ে ছেলের মুখ মিষ্টি করালেন। এমন সময় বাড়িতে প্রবেশ করলো পীযূষ আর অনু। তাদের হাতেও ফলমূল ফাস্টফুডের প্যাকেট। সবগুলো এনে রাখলো বিপুল আর পাখির সামনে। সঙ্গে মামা শ্বশুরের মেয়ে দুটো তো আছেই। বাড়িতে প্রবেশ করতেই নতুন সুখবরটি পেয়ে পীযূষ আনন্দে চাপটে ধরল রুদ্রকে। সরোজিনী দেবী তাকেও ঠুসে ঠুসে মিষ্টি খাওয়ালেন। কিন্তু এর মধ্যে অনু ছিল একদম চুপচাপ। সবার সামনে সামান্য কিছুক্ষণ থেকে দৌড়ে চলে গেল নিজের রুমে। তারপর দরজায় কপট লাগিয়ে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। নিজেই নিজের মুখ বালিশে চেপে ধরে লজ্জায় লাল নীল সাদা বেগুনি হতে লাগলো। তারপর স্মৃতিপটে ভেসে উঠল আজকের সারা দিনে পীযূষ নামক পাগল প্রেমিকের পাগলামির মুহূর্তগুলো। আজ কলকাতা ফিরে এসেছেন সপরিবারে রুদ্ররা। আসার আগের দিন অবশ্য সনাতন তার তামাম গোষ্ঠীকে নিমন্ত্রণ করে এবং পাড়া প্রতিবেশীদের ডেকে খাওয়া দাওয়ার এক বিরাট আয়োজন করেছিল। উদ্দেশ্য নতুন জামাইয়ের সঙ্গে সবার পরিচয় করানো এবং তনুশ্রীর বেবি শাওয়ারের ব্যবস্থা করা। অনুষ্ঠান শেষ করে শেখরবাবু অনু এবং পীযূষের রিসেপশনের ডেট ফিক্সড করে সবাইকে নিমন্ত্রণ করে এসেছেন। কলকাতা ফিরতেই শুরু হলো অনু এবং পীযূষের রিসেপশনের পার্টি। সারা কলকাতায় বড় বড় বিজনেসম্যানদের এবং আত্মীয় স্বজনদের ডেকে বিরাট রিসেপশন অ্যারেঞ্জ করা হলো। তারপর শুরু হলো অনু পীযূষের নতুন সংসার জীবন। দেখতে দেখতে কেটে গেল আরো মাস তিনেক সময়। তনু এখন প্রায় সময়ে বেড রেস্টে থাকে। রুদ্র, সরোজিনী, শেফালি প্রত্যেকেই ভীষণভাবে যত্ন নেয় তনুর। পেটের সাইজ বর্তমানে আরো বেড়ে উঠেছে, যে কোনো সময় ডেলিভারি হতে পারে। এই 3 মাসে রুদ্র এক মুহূর্তের জন্যেও তনুকে নিজের থেকে আলাদা করে রাখেনি। প্রেগনেন্সিকালীন মুড সুইংগুলো খুব দক্ষ হাতে সামলেছে। এই যেমন অসময়ে গান শুনতে চাওয়া, মাঝরাতে উঠে আইসক্রিম খাওয়ার বায়না ধরা, কখনো কখনো হঠাৎ কেঁদে গঙ্গা যমুনা বইয়ে দেওয়া। বিরক্ত না হয়ে পরম শান্তি নিয়ে সবকিছু সামলেছে ধৈর্যের সাথে। এমনই একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠতেই রুদ্র তনুকে বুকের মাঝে চেপে ধরে বলল, গুড মর্নিং রানী সাহেবা। আজকাল ভালোবেসে এই মামেই ডাকে রুদ্র। প্রশ্ন করলেই বলে রুদ্রের রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী নাকি তনু, যার 3 সৈন্য আছে। তাকে রানী সাহেবা বলে না ডাকলে যে কোনো সময় সৈন্যরা মিলে রুদ্রকে হামলা চালাতে পারে, তাই গর্দান যাওয়ার সম্ভাবনাও প্রচুর। তাই সেফটি ফার্স্ট। তনু মুচকি হেসে গুড মর্নিং বলতেই কপালে একটা উষ্ণ পরশ ছুঁয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কিসের সারপ্রাইজ? আহা, বলে দিলে তো সারপ্রাইজ কিসের। হতাশ হলো তনু। জানে এখন রুদ্র কিছুতেই তার মুখ খুলবে না। অগত্যা আস্তে আস্তে রেডি হয়ে রুমের বাইরে এসে দেখলো সবাই তৈরি। হালকা ফুলকা ব্রেকফাস্ট করেই রুদ্র আস্তে আস্তে লিফটে করে তনুকে নিচে নামিয়ে গাড়িতে করে রওনা দিল কোনো এক অজানার উদ্দেশ্যে। এসে থামলেও বিরাট এক শপিং মলের বাইরে। তারপর লিফটে করে 3rd ফ্লোরে এসে দাঁড়ালো একটা শপিং স্টোরের সামনে। সেখানে আগে থেকেই পরিবারের সবাই উপস্থিত। কতগুলো ইউনিফর্ম পরা মেয়েদের দেখা যাচ্ছে। রুদ্র তনুর হাত ধরে নিয়ে আস্তে আস্তে হেঁটে এলো স্টোরের সামনে। স্টোরের দরজায় বিরাট ফুল দিয়ে গেট সাজানো। একটা লম্বা লাল ফিতে দিয়ে এপাশ থেকে ওপাশ টাঙানো রয়েছে। এরই মাঝে একটা মেয়ে হাতে করে একটা ট্রেতে ফুলের পাপড়ির মাঝে একটা রিবন বাঁধা কাইচি তুলে দিল তনুর হাতে। তনু তখনও বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হচ্ছে। রুদ্র ইশারা করলো কাইচি নিয়ে ফিতে কাটার। তনুর সাথে অসংখ্য হাততালির বর্ষণে ফেটে পড়লো থাকলো চতুর্দিক। এর মধ্যেই সামনের দরজাটি ওপেন হতেই বড় বড় অক্ষরে ভেসে উঠল তনুশ্রী লেখাটা। তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা ফ্যাশনস। বড় এলইডি স্ক্রিনে বারবার অ্যাড দেখাচ্ছে। বিভিন্ন নামি দামি মডেলরা সিল্কের বিভিন্ন ডিজাইনের শাড়ি পরে র্যাম্প ওয়াক করে করে দেখাচ্ছে। আবার কেউ বিভিন্ন পোজে দাঁড়িয়ে এরকম সব ছবি। তনু অবাকের চোখে রুদ্রের দিকে তাকাতেই ঠোঁটের গোড়ায় মধুমাখা হাসি হেসে রুদ্র বলল, আমার জীবনে এত কিছু গিফট তুমি দিয়েছো, তার জন্য আমি ধন্য। আমি তো তোমায় কখনো কিছুই দিতে পারিনি, শুধু দুঃখ ছাড়া। তাই সামান্য একটা উপহার দিলাম তোমায়।
এর মালিকানা শুধু তোমারই। তোমার গ্রামের রেশম সুতায় বোনা সিল্কের শাড়ি এই স্টোরে তুমি বিক্রি করবে। এরকম স্টোর আপাতত দেশের 4টি বড় বড় শহরে বানানো হয়েছে। প্রত্যেকটার ওনার তুমি। এর মাধ্যমে তুমি তোমার গ্রামের মানুষদের যেমন আর্থিক সহায়তা দান করবে, তেমনি তাদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করবে। তোমার গ্রামে শিক্ষা এবং চিকিৎসার অভাব। তুমি চাইলে তোমার টাকা দিয়ে সেখানে ভালো হাসপাতাল, ভালো শিক্ষার ব্যবস্থা করে দিতে পারো। ধরে নাও আমার তরফ থেকে আমি তোমায় সম্মান জানালাম। এসব কবে করেছো তুমি? আর আমি এসব কিভাবে সামলাবো? না না, আমি এসব কিছু করতে পারবো না। এই মেয়ে, তাকাও আমার দিকে। কে বলেছে তুমি পারবে না? আমার মতো শূন্য খাতার মানুষের জীবন পূর্ণ করে দিতে পারলে, আমার সংসার এত খুশি আনন্দে ভরপুর করে দিতে পারলে, আর সামান্য এতটুকু তুমি পারবে না? তুমি সব পারবে। আমি আছি তো তোমার পাশে। কখন কিভাবে করলে তুমি এসব? যখন তুমি আমার উপর অভিমান করে বাপের বাড়িতে গিয়ে বসেছিলে, তখন কি করব বুঝতে পারছিলাম না। খালি সময় কাটানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তখন মাথায় এই ব্যাপারটা এলো। তাই ভাবলাম বউকে এতদিন তো কিছু দিতে পারলাম না, এবার না হয় কিছু কিছু গিফট করি, এই আর কি। আবেশে আপ্লুত হয়ে আলতো করে জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র পরম আদরে তনুর মাথা নিজের বুকে চেপে ধরল। ছেলে আর ছেলের বউয়ের এমন সুন্দর নয়নাভিরাম দৃশ্যে সরোজিনী দেবীর দু চোখ ভিজে উঠল। সত্যি তিনি আজ পরম সুখী। এবার মনে হচ্ছে তার ঈশ্বর যদি এক হাত দিয়ে কেড়ে নেন তাহলে 10 হাত দিয়ে আবার পূরণ করে দেন। আজ হাসপাতালে সেনগুপ্ত বাড়ির এবং দাশগুপ্ত বাড়ির লোকজন চিন্তিত বিষণ্ণ মাখা মুখে দাঁড়িয়ে আছে ওটির সামনে। কিছুক্ষণ পর ওটির দরজা খুলে হাসি মুখে দুজন সিস্টার বেরিয়ে এলেন। দুজনের কোলেই 2টি বাচ্চা। সকলকে উদ্দেশ্য করে হাসি মুখে বললেন, ছেলেমেয়ের বাবা কোথায়? আজ আমরা মোটা টাকা বকশিস না পেয়ে বাচ্চার মুখ দেখতে দেব না। পর মুহূর্তেই আনন্দের লহর বয়ে গেল। মানে হলো যমজ সন্তান দুটো, ছেলে একটি মেয়ে। রত্তুরবাবু দৌড়ে এসে পকেট থেকে মোটা এক বান্ডিল টাকা বার করে নাতি নাতনির মুখে ঘুরিয়ে দিয়ে দিলেন নার্সের হাতে। তারপর একে একে প্রত্যেকেই নবজাতকদের দেখে মন খুলে আশীর্বাদ দিলেন। রুদ্র তো উত্তেজনায় আবার কেঁদে ফেলল। সত্যি পৃথিবীতে বাবা হওয়ার মতো অনুভূতি হয়তো আর কিছুতে নেই। আস্তে আস্তে নার্সদের কোল থেকে সন্তান দুটোকে নিজের কোলে নিয়ে বুকের দুপাশে আলতো করে চেপে ধরল। উফ, কি পরম শান্তি এই স্পর্শে। রুদ্র চোখ বুজে অনুভব করলো সেই অনুভূতিকে। অনু পীযূষ আনন্দে আত্মহারা। সনাতন বাবুকে খবর পাঠানো হয়েছে। তারা এই মুহূর্তে রাস্তায়, বাড়িতে যেন উৎসবের ধুম পড়েছে। চন্দনার চোখে জল ছলছল করছে। এতদিনে পরিবারের আনন্দটা ওর হৃদয় ছুঁয়েছে সে। বাপের বাড়ি পড়ে থাকা চন্দনা এবং স্বামী আর শ্বশুর বাড়ির গুরুত্ব খুব করে বোঝে। কারণ বিগত 6 মাসের 4 মাস শুভ্র ওকে ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে ফেলে এসেছিল। এমনকি সূর্যকেও ওর কাছে দেয়নি। কোনো রকমের টাকা পয়সা দেওয়া দূরে থাক, খোঁজ খবরও পর্যন্ত নেয়নি। এতদিন বাবার বাড়িতে থাকার সময় যখন মা আর আদরের বোন মেঘনার থেকে কথায় কথায় অপমান অপদস্থ হতে হতো, তখন উপলব্ধি করতে পারলো কি অমূল্য সম্পদ হারিয়েছে সে। তার 4 মাস পর নিজেই শুভ্রের কাছে ক্ষমা চেয়ে ফিরে এলো নিজের সংসারে। মনে মনে কান ধরলো আর এ জীবনে এমন কোনো কাজ করবে না যাতে পুনরায় বিতাড়িত হয়ে হয়। আর এদিকে বউকে চূড়ান্ত জব্দ করতে পেরে শুভ্র মহা খুশি। যাক, এবার থেকে শালী নামক উপদ্রব আর জীবনে হানা দেবে না। হাসপাতালের করিডোর ধরে পীযূষ আর অনু হেঁটে আসার সময় আচমকা অনুর সাথে এক মহিলার ধাক্কা লাগে। সাথে সাথে নজর ফিরে তাকাতেই মহিলার সঙ্গে চোখাচোখি হয়। ফট করেই মুখটা মনে পড়ে যায় অনুর। সাথে সাথেই পীযূষের হাতটা চেপে ধরে ভয়ে। পীযূষ ভদ্র মহিলাকে দেখেই বলে ওঠে, আরে মিসেস দেবনাথ, আপনি এইখানে? হ্যাঁ, আমি এখানে। কারো কি কিছু হয়েছে? মানে কেউ কি অসুস্থ? আসলে এটা তো ইমার্জেন্সি জোন। আপনাকে এইখানে থেকে ভীষণ অবাক হয়েছি, তাই আর কি। আসলে আমার ছেলে বিগত 3 মাস ধরে হসপিটালাইজ। একটা অ্যাক্সিডেন্টে ওর দুটো পা মারাত্মকভাবে ফ্র্যাকচার হয়। ডাক্তার ওকে ট্রিটমেন্ট শুরু করার পরেও ওর পা দুটোকে আর স্বাভাবিক করতে পারেনি। পরবর্তীকালে ইনফেকশন হওয়ার ফলে পা দুটো কেটে বাদ দিতে হয়েছে। কাল আবার একটা সার্জারি হয়েছে, তাই এখন বর্তমানে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি। সো সরি ম্যাডাম, আপনার ছেলের কথা শুনে সত্যি খুব খারাপ লাগলো। ঈশ্বর আপনার ছেলেকে সুস্থ রাখুন। আসি।
একটা দরকারি কাজ আছে। অন্য একদিন আপনার ছেলেকে দেখে যাব। বলেই অনুকে নিয়ে সামনে হাঁটা লাগালো। মনে মনে বলল, আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। বলেছিলাম না, নেক্সট টাইম কোনো ছাড় হবে না। আমি ছাড় দিলেও ছেড়ে দিই না। হসপিটালের বাইরে এসে অনুকে শান্ত করতে পীযূষ নিয়ে এলো এক বিরাট আইসক্রিম পার্লারের সামনে। ভেতরে ঢুকে একটা টেবিল বসে তনুকে বলল, যাও, কাউন্টারে গিয়ে নিজের পছন্দ মতো আইসক্রিম অর্ডার করে এসো। অনু মাথা নেড়ে খুশি মনে চলে গেল কাউন্টারে। এই মুহূর্তে আইসক্রিম দেখে কিছুক্ষণ আগে যে ভয়ও পেয়েছিল সেটা ভুলে গেছে নিমেষে। পীযূষ আবার হাসলো অনুর বোকামিতে। হাতের ফোনটি স্ক্রল করছিল এমন সময় একটি মেয়ে সামনে এসে দাঁড়িয়ে বলল, হাই পীযূষ, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? পীযূষ খানিক অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। না, সে কিছুতেই চিনতে পারছে না। মেয়েটি পীযূষকে দেখে সুন্দর একটা হাসি দিল, তারপর পাশের চেয়ার টেনে বসে বলল, আমি শাশ্বতী, শাশ্বতী সাহা। মনে পড়েছে আমাকে? কিছুদিন আগে একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কেমন আছেন আপনি? যেমন আপনি রেখেছেন। এতক্ষণ পীযূষের মন মাতানো হাসি দেখছিল শাশ্বতী। চিন্তায় বিভোর হয়ে কখন এই কথাটা বলে ফেললো মুখ ফসকে বুঝতেই পারেনি। মানে? মনে মনে শাশ্বতী কথা সাজালো। মুখ ফসকে যখন মনের আবেগ পেরিয়েই পড়েছে তখন আর ভয় না পেয়ে মনের কথা প্রকাশ করে দেওয়াই শ্রেয় মনে করলো। তারপর শুকনো কয়েকটি ঢোক গিলে হাতের মধ্যে হাত কচলাতে কচলাতে বলল, আসলে আপনাকে সেই দিন ধন্যবাদ দেওয়া হয়নি। আমি আপনার অফিসে প্রায় দিনই যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত একদিনও দেখা হয়নি। কিন্তু কথা ছিল, যা আপনাকে যা বললে মনে শান্তি পাইলাম না। আসলে আসলে আই থিংক আই অ্যাম। কথা শেষ করার আগেই হাতে দুটো কোন আইসক্রিম নিয়ে অনু হাজির হলো পীযূষের সামনে। পীযূষের আইসক্রিমটা হাতে ধরা, অপরটি অন্য হাতে খাচ্ছে। পীযূষ এতক্ষণ ধ্যান দিয়ে শাশ্বতীর কথা শোনায় ব্যস্ত ছিল। মনে মনে বুঝে ফেলেছিল মেয়েটি কি বলতে চাই আসলে। অনু সামনে আসা মাত্রই অনুকে টেনে নিজের পাশের চেয়ারে বসিয়ে হেসে পকেট থেকে টিস্যু বার করে অনুশ্রীর মুখটা মুছতে মুছতে বলল, পছন্দের ফ্লেভার পেয়েছো? ও মা, আমার জন্য এনেছো নাকি? শাশ্বতীর চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। মুহূর্তেই পছন্দের মানুষটি অন্য এক নারীর এত গল্প নিতে দেখে হৃদয়ের মাঝে ব্যথা অনুভব করলো। শাশ্বতীর মুখের হতভম্ব অবস্থা দেখে পীযূষ হেসে বলল, মিট মাই ওয়াইফ, মিসেস পীযূষ সেনগুপ্ত। মাই লাভ, মাই লাইফ লাইন। ওকে, ভালো থাকবেন মিস সাহা। কে উনি? প্রশ্ন করলো অনু। অনুর ঠোঁটের কোনায় লেগে থাকা আইসক্রিম টিস্যু দিয়ে আবার মুছতে মুছতে বলল, নাথিং ইম্পর্ট্যান্ট। বলেই অনুকে এক হাতে জড়িয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। পেছনে রেখে গেল ছলছলে চোখে তাকিয়ে থাকা এক রমণীকে। মা মেয়ে দুজনকেই 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তানিয়া মাকে সর্বক্ষণ গালি দিয়ে যাচ্ছে তার জীবনটা বরবাদ করে দেওয়ার জন্য, ছোটবেলা থেকে তার জেদ অন্যায় আবদার মেনে নিয়ে শাসন না করার জন্য। এমনকি মাঝে মাঝে হিংস্র হয়ে একবার আক্রমণ করায় তাকে আলাদা সেলে রাখা হয়েছে। বর্তমানে জেলের অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর নোংরা গারদে সুপর্ণা দেবী বসে উদাস নয়নে তাকিয়ে আছেন কারাগারের সাদা রং করা দেওয়ালের দিকে। এমন সময় একজন মহিলা প্রহরী এসে ডাক দিল। সুপর্ণা দেবী তাকাতেই বলল তার সঙ্গে নাকি কেউ একজন দেখা করতে এসেছে। বুঝলো না তার সঙ্গে কে এমন আছে যে দেখা করতে পারে। বাইরে মিটিং রুমে এসে দাঁড়াতেই উন্মাদনায় বিস্মিত হয়ে জিভ ফসকে বেরিয়ে এলো সেই নাম, যা নিতেও বছর 20 আগে মুখ কুঞ্চিত হয়ে যেত ঘৃণায়। তন্ময়, তুমি? তোমার শেষ পরিণতি দেখতে এলাম তুমি কত সুখে আছো। এতদিন পর তুমি আমার কাটা ঘায়ে নুন ছেটাতে এসেছো? একদমই না, তোমায় বোঝাতে এসেছি যে অন্যায় কাজ তুমি সারা জীবন ধরে করে গেছো, তার পরিণতি যে এটাই হওয়ার ছিল। সুপর্ণা, আজ থেকে 20 বছর আগেও আমি তোমায় বুঝিয়েছিলাম, এক বুক ভালোবাসা নিয়ে তোমায় আগলাতে চেয়েছিলাম। তুমি সেই সুযোগ দাওনি আমায়। এক নিষিদ্ধ মানুষকে সম্মান করার পরিবর্তে তুমি তাকে না পাওয়ার আক্ষেপে আমায় ভালোবাসাকে চিরকাল অপমানিত করেছ, দুপায়ে ঠেলে ফেলে দিয়েছ।
আমার সীমাহীন ভালোবাসাকে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অপমানিত করেছো আমায়। সেই সাথে মেয়েটার জীবনও শেষ করে দিয়েছো তুমি। এখন সে খুনের আসামি, বদমাজাসি, সাইকো। সি সুবর্ণা, সি। নিজের দিদির মেয়েকে মারতে তোমার হাত কাঁপলো না? নিজের মেয়েকে ভুল পথে পরিচালিত করে তাকে ধ্বংসর পথে ঠেলে দিতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? বহুরূপে তুমি তো কলঙ্কিনী ছিলেই, আজ মা হিসাবে কলঙ্কিত তুমি। সুপর্ণা দেবী চুপ করে রইলেন, উত্তর দিতে পারলেন না কোনো কথার। অশ্রু আজ দল বেঁধে নামলো দুচোখ কার্নিশ পেয়ে। সুপর্ণা দেবীকে চোখের জলে ভাসতে দেখে ব্যক্তিটি আবার বলে উঠল, তুমি এটারই যোগ্য। আসি। বলেই বেরিয়ে গেল। আজ 6 মাস হতে চলল রুদ্রের পুচকে দুটোর বয়স। পেখম আর আদিত্য বিছানায় শুয়ে পাখি আর সূর্য ছোট্ট ছোট্ট দুই ভাই বোনের সাথে খুনসুটি করছে আর হি হি করে হাসছে। পাশে খাটের কোনায় হেলান দিয়ে বসে আছেন সরোজিনী দেবী আর রোদ্দুর বাবু। আপাতত তাদের দুজনার মহান ডিউটি এই 4 জনকে সামলে রাখা। দাদা দিদিকে মুখ দিয়ে নানান শব্দ করতে দেখে বিছানায় শুয়ে থাকা পেখম আর আদিত্য সামনে হাত পা ছুঁড়ে খেলতে ব্যস্ত। দাদা দিদির দেখা দেখি মুখ দিয়ে নানা রকম অর্থহীন শব্দ উচ্চারণ করে চলেছে। বাড়িতে বাচ্চাদের হাসি আনন্দে মাতোয়ারা। রাত তখন ঘড়িতে 9:30 ঘরে। তনু শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকলো। রুদ্র তখন ব্যালকনিতে দাঁড়ানো। নিকোষ কালো অন্ধকার আকাশে থালার মতো একটি চাঁদ উঠেছে। আশেপাশে নক্ষত্রগুলো চিকচিক করছে। তনু রুদ্রের পাশে দাঁড়াতেই আলতো করে প্রেয়সীকে টেনে আনলো দুহাতের মাঝে। তারপর প্রেয়সীর কাঁধে থুতনিটা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে বলল, আকাশটা সুন্দর, চারটা সুন্দর। ভালোবাসা সুন্দর, অনুভূতিটা আরো বেশি সুন্দর। জীবনটা সুন্দর। তনু সামনে ঘুরে রুদ্রের দিকে মাথা ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, জীবনের হারানো সুরের বাঁধনটা আরো বেশি সুন্দর।